প্রিয় দর্শক, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কুশিয়ারার কুলের নিয়মিত আয়োজন স্বরলোক্তি অনুষ্ঠানে। আজকে আমাদের স্বরলোক্তি অনুষ্ঠানের বিশেষ আয়োজনে আমাদের নিয়মিত আলোচক শাহিদা জাহান আপা, কবি, লেখক এবং প্রাবন্ধিক, প্রাক্তন শিক্ষক আমাদের মধ্যে সংযুক্ত হয়েছেন। বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট মুতাসিম বিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে বিশ্ব মিডিয়া শেখ হাসিনা দেশে ফেরার খবর এবং বাংলাদেশের রাজনীতি। এই শিরোনামে আমরা আজকে কথা বলবো। শুরুতে আমি মুতাসিম বিল্লাহ ভাইয়ের কাছে একটু যাই। ভাই, আমি ছোট করে দুইটা শব্দ বলি। শেখ হাসিনা দেশে ফিরবেন, আবার স্ল্যাশ দিয়ে যদি বলি ফিরবেনই, তাহলে ফিরবেন এবং ফিরবেনই, আপনি কোন বাক্যটাকে বেছে নেবেন? ফিরবেনই। যদি আপনি ফিরবেনই শব্দটারে বেছে নেন, তাহলে উনার যে রাজনৈতিক অতীত যে ইতিহাস আর বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি বাংলাদেশের, টোটাল মিলিয়ে ফিরবেনই কথাটাকে আপনি বেছে নিলেন কেন? এর একটা ছোট ব্যাখ্যা কি আমাকে দিবেন? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে 2024-এর 5ই আগস্ট তার সরকারকে উৎখাতের পরে উনি ব্যক্তিগতভাবে অবজার্ভ করেছেন এবং তৃণমূল থেকে ব্যক্তি পর্যায়ে যোগাযোগটা শুরু করেছেন। যোগাযোগ করে সর্বশেষ উনি 2026-এর জুন 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে একটি গাইড লাইন হিসেবে উনি অপেক্ষা করছিলেন যে বাঙালি এ বিষয়ে তার প্রতি কতটুকু আস্থা আছে, এবং সরকারের যে প্রচেষ্টা যে ভিন্ন মাত্রার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা, সুযোগ সুবিধা দিয়ে, সেইটাই জনগণ কতটুকু অংশগ্রহণ করেছে। শুধু পত্রপত্রিকা মিডিয়া প্রচারণার উপর উনি নির্ভর না করে বাঙালি জনগণের উপর ছেড়ে দিয়েছিলেন। যখন 23শে জুন সমগ্র সেনা প্রশাসন, সামরিক এবং বেসামরিক প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ যখন এই দিনটি উদযাপন শুধু করে নাই, সমগ্র অপচেষ্টা বিগত 23 মাসের প্রত্যাখ্যান করেছে দৃঢ়তার সাথে, এবং যাদেরকে নিয়ে মাঠে নামতে চেয়েছে তারাও বলেছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এরপরে উনি ঘোষণা দিলেন সর্বপ্রথম একটি কথা, আমি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছি। এই যে ডিসেম্বরের মধ্যে এনটিভিতে সাক্ষাৎকার দিলেন উনি ইন্ডিয়াতে, তিনি সেখানে কিছু মানদণ্ড হিসেবে কিছু বক্তব্য দিলেন। দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন এইটা নিয়ে একটি ধূম্র জাল সৃষ্টি করবার চেষ্টা করা হলো, মুহতাসিম ভাইকে নেটের সমস্যা করতেছে। আপা, আমাকে শুনছেন? আমরা দুজনকেই নেটে খুব সমস্যা করছে। বাংলাদেশের নেটওয়ার্কে খুবই সমস্যা। তো নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমরা আসলে আপাকেও আমরা ইয়ে করতে পারতেছি না, দুজনকেই আমরা হারিয়ে। আপা শুনছেন এখন? না, আপনি আনমিউট করেন। না, এখন শোনা যাচ্ছে না। এখন শুনছেন? এখন শুনছেন? না, শোনা যাচ্ছে না। বিল্লা ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। না, আমার কথা শুনছেন? হ্যাঁ, আপনার কথা শুনতেছি।
বিল্লা ভাইকে নেটের সমস্যা করতেছে। আচ্ছা, আমি আপনার কাছে চাই, বিল্লা ভাই যেহেতু নেটের সমস্যা করতেছে, আমি আপনার কাছে একটু জানি যে আহ, এই যে শেখ হাসিনা দেশে ফিরবেন কথাটা বিশ্ব মিডিয়া আসার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক অঙ্গনে বা আপনি যে 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 পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন, বিশেষ করে লেখালেখিতে, আপনাদের লেখকদের অঙ্গনে কিরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? জি, ধন্যবাদ আমাদের আজকের উপস্থাপক এবং আমাদের যে সহযোদ্ধা, যে আলোচক বৃন্দ, তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটা বলেছেন প্রথমে, খুবই এই কথাটা আমি বিল্লা ভাইয়ের কথাটা আসলে নেটওয়ার্কের কারণে শোনা যায়নি। এই কথাটা যদি বলতে গিয়ে খুব হলো সাধারণ ব্যাপার, যখন প্রত্যয় যোগ করা হয় তখন এটা জরুরি, একেবারে খুব নির্ধারিত হয়ে যায়। তো যেহেতু আপনি প্রত্যয়কে যোগ করেছেন, সেহেতু আমি বলতে পারি হ্যাঁ, অবশ্যই আপনার কথায় শেখ হাসিনা অবশ্যই আসবেন। আপনি আসবেনটা আসলে মূলত ৩ ভাবে আমি দেখতে পাই। আমি তার আশাটা হলো, প্রথমটা হলো তার নিরাপদ প্রত্যাবর্তন। কিভাবে তিনি আসবেন নিরাপদে, কিভাবে নিরাপদ প্রত্যাবর্তন হয়ে আসবেন। আর দ্বিতীয়টা হলেন বন্দি চুক্তি। এটা তারা যে সরকারের আমলারা এবং সাংবাদিকেরা যেভাবে বন্দি চুক্তি নিয়ে কথা বলেছেন বা সমন্বয়কারা। তৃতীয়টা হলো আইনের শাসন। এই ৩টার মধ্যে আমি যে প্রত্যাবর্তন এবং প্রত্যাপন। প্রত্যাবর্তনটা হলো আমি শেখ হাসিনা নিজের স্বইচ্ছায় সে একেবারে তার দেশে সে নিজেই চলে আসবে। আর প্রত্যাপনটা হলো তাকে কাঠগড়া মানে তার হাতে কাঠগড়া করিয়ে আনবে। এটার মধ্যে মানে যোজন পার্থক্য। আপনি দেখেন, অতীত যদি আলোচনা করি তাহলে বাংলাদেশের অনেক ক্রিটিক্যাল সময় গিয়েছে। বাংলাদেশ কিন্তু জন্ম দেওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে জন্ম হওয়ার পরে কিন্তু বাংলাদেশ একেবারে মসৃণ ছিল না, বন্ধুর পথ ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু নির্বাসিত ছিলেন। ওই জায়গা থেকে তিনি একেবারে এই বাংলাদেশে আসাটা তার পক্ষে কিন্তু একেবারে সোজা পথ ছিল না। তখন স্বৈর শাসকের অনেক হুমকি দুমকি, মামলা সবকিছু অতিক্রম করে কিন্তু তিনি বাংলাদেশে এসছেন। আর আপনারা দেখেন, যখন 1/11-এর সময়ও যখন তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখনও তাকে যে দেশে না ফেরার জন্য মানে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি সেটাও উপেক্ষা করে জনগণের ভালোবাসা নিয়ে তিনি কিন্তু দেশে আসছেন। এখন কথা হলো, বঙ্গবন্ধু কন্যাকে আনার জন্য তিনি নিজেই যখন এতদিন পর্যন্ত সরকার তাকে বলেছেন বিভিন্ন প্রকার ভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য, কিন্তু আজকেই তিনি এই যে বিশ্ব মিডিয়ার কাছে তিনি নিজেই স্বইচ্ছায় সজ্ঞানী এবং কোনো কারো মানে কোনো কারোর সাথে কথা না বলে তিনি নিজের স্বইচ্ছায় তিনি বলেছেন আমি দেশে যাব, আমি আইনের মুখোমুখি হব। তাহলে তিনি আইনকে শ্রদ্ধা করতেছেন। আর ওখানে আমাদের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হচ্ছে না। সরকার এবং বিরোধী দলেরা যারা আছেন তারাই মনে করছেন শেখ হাসিনাকে যে আগে যে আইনের বিচার হয়েছেন সে আইনে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হবে, এনে বিচার কার্য করা হবে। আসলে কিন্তু এটা পারবে না, তারা এটা যতই কিছু বলুক না কেন তারা এটা পারবে না। কারণ পারবে না, তার আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আন্তর্জাতিকটা কিভাবে হয়? আন্তর্জাতিক হলে একটা বহির্বিশ্বের সাথে যখন আমরা যুদ্ধে লিপ্ত হই, তাহলে এখানে তো কার সাথে, কোন দেশের সাথে শেখ হাসিনার যুদ্ধ হয়েছেন? এদেশের মানুষের সাথে যুদ্ধ হয়েছেন। তাহলে কেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হবে? তার বিচারটা কি আদৌ ঠিক মতো হয়েছে কিনা, এগুলো সব কিন্তু উনি যখন দেশে আসবেন, এই দেশে আসাটা কিন্তু একেবারে তিনি বলেছেন হুট করে চলে আসবেন সেটা না। এটা আন্তর্জাতিক বহির্বিশ্বে পর্যন্ত কিন্তু তাকিয়ে আছেন
তার আশাটা কেমন হবে, আসার পরে তার আইনের শাসন কেমন হবে, তার উপর কেমন নির্যাতন করা হবে। এতে কেউ তারা যদি সরকার যদি এই মুহূর্তে যদি মনে করে শেখ হাসিনা আসবে, হ্যাঁ, বিচার আগের বিচার দিয়ে ফাঁসি দেওয়া হবে, তাহলে এটা সরকারের জন্য একেবারে একেবারে খুব খারাপ অবস্থান হবে। কারণ বিশ্বে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বের বহু খেতাব পেয়েছেন। শেখ হাসিনাকে, একজন নারী প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া কোনো মতে বিশ্বে গ্রহণ করবে না। আর যে তারা বন্দি করতে চুক্তি, ওখানে আপনারা যদি ধারা দেখেন, ওই ধারাতে কিন্তু লেখা আছে যাকে যদি কোনো ফাঁসির দণ্ডিত আসামি হয় তাহলে তাকে কোনো প্রকারে তারা দিবে না, লিখিত দিতে হবে তাদেরকে, যাতে ফাঁসি দেওয়া না হয়। আর শেখ হাসিনা তো বন্দী না, তিনি তো ভারতের বন্দী না, তিনি তো ভারতে মেহমান হিসেবে গিয়েছেন, তিনি তো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী, আমাদের সামরিক বাহিনীরা সামরিক হেলিকপ্টার যোগে তাকে একেবারে সসম্মানে ভারতে হস্তান্তর করেছেন। তাহলে তিনি তো বন্দী, তাকে কিভাবে বন্দী বলা হয়, তাকে কিভাবে বন্দী নিয়ে আসবেন? তাহলে এই যে আরেকটা কথা হলো, আমি এই যে কথাটাও বলতে চাচ্ছি, আমরা আওয়ামী লীগ হলেন বারবার প্রমাণ করেছেন আওয়ামী লীগ যে আওয়ামী লীগ কোন প্রকার সন্ত্রাসী দল না। আজকে বিগত প্রায় 2 বছরের কাছাকাছি সময়, আগস্ট আসলে কিন্তু 2 বছর হবে। এই 2 বছরে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন চালানো হয়েছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সবকিছু ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একেবারে প্রশ্নবিদ্ধ, যেমন 71 আর 24, কোথায় 71 আর 24 মতন আন্দোলন কিন্তু অতীতেও আমাদের হয়েছে, অতীতেও আমাদের স্বৈরাচার শাসকের আমলে কিন্তু আমরা আন্দোলন করে স্বৈর শাসককে আমরা পতন করিয়েছি। কিন্তু এই যে তারা কিভাবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানে, তারা আমাদের কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা এই যে 24-এর সাথে তুলনা করে। 24-এ হয়েছেন একটা আন্তর্জাতিক ভাবে এবং দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটা এই যে জঙ্গি হামলা, এটা আমরা সকলেই দেখেছি এবং বিশ্বের মিডিয়াতে পর্যন্ত এটা কি প্রসারিত হয়েছেন। আপনারা দেখেছেন আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলনে জাতিসংঘের ভলকার তুর্কে যখন প্রশ্ন করা হয়েছিলেন, তখন তিনি একেবারে মানে একেবারে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, তাদের কথায় যে সামরিক শাসকরা যে দেশের জানমাল রক্ষায় এগিয়ে আসেনি, যে সরকারের তারা সরকারের দায়িত্বের নিয়োজিত থাকার পরও তারা কিন্তু আর্মিরা তাদের কথায় যে এগিয়ে আসেনি। এবং আমি এটাও বলতে পারি, আপনি দেখেন সেই দিন যদি শেখ হাসিনা যদি এই দেশে আসে, তাহলে সবচেয়ে বিপদে পড়বে কারা? সরকার। কেন সরকার বিপদে পড়বে? সরকার যদি নমনীয়তা না হয় তাহলে সরকার বেশি বিপদে পড়বে। কারণ একদল চাইবে, আপনারা জানেন, সেই এনসিপি ফান্ডারা গুন্ডারা যারা এদেশকে ধ্বংস করে দিয়েছেন, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, তারা এবং জামাতিরা মিলে, স্বাধীনতা বিরোধী মিলে ওরা চাইবে কি যে শেখ হাসিনাকে ফাঁসি রায় কার্যকর করতে, ফাঁসি দিতে। আর অপরদিকে আওয়ামী লীগ কিন্তু বসে থাকবে না, আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের নেতা কর্মী সমস্ত মানে যারা আছেন তাদের পরিবার সহ নিয়ে বের হয়ে যাবেন। কারণ এতদিন পর্যন্ত এই 2 বছরে আওয়ামী লীগ এত কষ্ট করার পরও আওয়ামী লীগ কিন্তু কোনোদিন একটা গাড়ি পোড়ায়নি, কোনোদিন একটা বাসে আগুন দেয়নি। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন করা হয়েছে, আপনারা দেখেছেন অতীতে এই নির্বাচনের সময় কিভাবে জ্বালা ফোলা, মানুষ হত্যা করা, নির্যাতন, গরু থেকে শুরু করে কেউ রেহাই পায়নি। কিন্তু আওয়ামী লীগ একেবারে ভোট বিরত থেকেছেন, জি কিন্তু আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। তো সেই জন্য আমি বলবো শেখ হাসিনা অবশ্যই আসবেন, তার আশাটা এই দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনা, দুঃখী মেহনতি মানুষের কষ্টগুলো লাঘব করা এবং এই দেশকে আবার যে মুক্তিযুদ্ধ চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের যে চেতনা ধারণ করা। আজকে আপনারা 2 বছরের মধ্যে মানুষ বুঝতে পেরেছেন এই মুক্তিযুদ্ধের, এই স্বাধীনতার ধারক বাহক হলে একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ জি একেবারে প্রাসঙ্গিক। ধন্যবাদ। জি 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 আপা। মুতাসিব ভাই, আপনার আলোচনা নেটওয়ার্কের কারণে আমরা শুনতে পারি নাই।
আমরা আপনারও আলোচনার বাকি অংশটুকু একটু আগে শুনবো। আপনার তো স্মরণ আছে যে আমি কি শুনতে জি জি চাচ্ছি আপনার কাছে? জি জি, ধন্যবাদ। আমি যে কারণে কথাটা বলছিলাম, আপনাকে যেতে হবে একটু ইতিহাসের দিকে। ইতিহাসটা আছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল কিনা। দীর্ঘ 23 বছর 7 মাসের ইতিহাস জনগণের উপর নির্ভর করা। বঙ্গবন্ধুকে 26শে মার্চ 1971 সালে গ্রেপ্তারের পরেও উনাকে সাজা দিয়ে দেওয়া হয়েছিল, কবর ঘোড়া হয়েছিল। 1972 সালের 10ই জানুয়ারি জনগণের উপর ভর করে উনি ফিরে এসেছিলেন। 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা সমগ্র রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতার মধ্যেই জনগণের উপর, দলীয় নেতাকর্মীর উপর আস্থা রেখে বাংলার মাটিতে পা রেখেছিলেন। সেদিন কিন্তু একজন আনসারও রাস্তা ট্রাফিককে নিয়ন্ত্রণ করার জন্য সেই জিয়া সরকার নিয়োগ দেয়নি। 1-11-এর সকল রক্তচক্ষুকে উনি উপেক্ষা করে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন। এখন আসেন বর্তমান অবস্থায়। যে অবস্থায় বঙ্গবন্ধু কন্যা দ্বিতীয় সাক্ষাৎকারটি রয়টার্সে দিয়েছেন, সেখানে কিছু প্রশ্ন ছিল। তার আগে আমি বলতে চাই, বাংলাদেশে বর্তমানে যে অবস্থায় বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবার ঘোষণা দিয়েছেন, সেখানে কিন্তু উনি একটি বারও বলেন নাই বাংলাদেশে তাকে নিরাপত্তা দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে। সেখানে তিনি একটি বারও বলেন নাই যে এই নিরাপত্তা বলয়কে, নিরাপত্তাহীনতাকে উনি উপেক্ষা করে বাংলার মাটিতে ফিরে আসতেছেন জনগণের উপর নির্ভর করে। এই কথাটি কিন্তু দৃঢ়তার সাথে বলেছেন। উনি বলেছেন দেশে আইনের শাসন নাই। উনি বলেছেন তারপরেও আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিশ্চিত মৃত্যুকে বরণ করে আমি বাংলার মাটিতে ফিরে যাব। এই যে নিশ্চিত মৃত্যুকে বরণ করে, তার সাক্ষাৎকারটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, রয়টার্সের সর্বশেষ উনি দেশে ফেরার যে পরিকল্পনাটা করেছেন, সেটা কিন্তু আইনের কারণে না, সংবিধানের যে তার বিচার করা হয়েছে সেই বিষয়ে তিনি সুস্পষ্টভাবে বলেছেন এই বিচারটা প্রহসনমূলক, অসাংবিধানিক বিচার, আইন বহির্ভূত বিচার, একপক্ষ বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। ইভেন রাষ্ট্রের পক্ষ থেকে যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল, সেই লার্নেড আইনজীবী যে কংস মামার মতো সাক্ষাৎকারে হাসি দিয়ে ন্যায় বিচার পায়নি, দাঁত বাইর করেছে, সারা বিশ্ব তার নগ্নতা দেখেছে। এই প্রহসনমূলক নির্বাচনকে আমরা বললেও, বঙ্গবন্ধু কন্যা বলার পরেও বিশ্বে কিন্তু আজকে 24 মাসে প্রমাণিত হয়েছে এই সরকার আইনের শাসন বিশ্বাস করে না। তারপরে উনি যে আদালতে আত্মসমর্পণ করবেন, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটি হচ্ছে, আমি জনগণের উপর আস্থা রেখে বাংলার মাটিতে ফিরে যাচ্ছি। আমি নিশ্চিত না, আশা রাখি আমি ন্যায় বিচার পাবো। কারণ উনি জনগণের উপর নির্ভর করে আসছেন। উনি বলেছেন আওয়ামী লীগের উপর যে মিথ্যা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা প্রত্যাহার করতে হবে, এটা অবৈধ, অসাংবিধানিক। উনি যোগাযোগ করেছেন কাদের সাথে? উনি বলেছেন যে আমি এই 24 মাসে 125টি সংসদীয় আসনের নেতা কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করার পরে তাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি, আমি আস্থা রেখেছি। সকল ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ প্রত্যাহার করেছে। ডিপ স্টেট এবং বাংলাদেশের তথাকথিত 71-এর যে পরাজিত শক্তিরা রাষ্ট্র পরিচালনা করছে, তারা কিন্তু আমার দলকে দ্বিধা বিভক্তি করতে ব্যর্থ হয়েছে। দৃঢ়তার সাথে উনি অবলোকন করেছেন বলেই উনি মৃত্যুকে নিশ্চিত জেনে বিচার যদিও আইনের দৃষ্টিতে পাবেন কি পাবেন না সন্দেহ, ডাউট অফ বেনিফিশিয়ারির মধ্যে রেখেই উনি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। এই কারণেই উনি বাংলার মাটিতে ফিরবেন, যেহেতু আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা এক ও অভিন্ন সত্তা। উনি দৃঢ়তার সাথে বলেছেন যে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীকে বিপদে ফেলে রেখে আমি চলে যেতে পারি না। উনি দৃঢ়তার সাথে বলেছেন দীর্ঘ 24 মাসে ওনার কাছে 125টি সংসদীয় এলাকার জনগণ, দলীয় নেতা কর্মীরা, বিভিন্ন শীর্ষ পর্যায়ে এমপি মন্ত্রীর সম্পর্কে যে কথাটি বলেছেন, উনি ধৈর্য ধরতে বলেছিলেন এবং উনি বাংলার মাটিতে যখন ফিরবেন তাদেরকে আসতে বলেছেন, আদালতে যাবেন। এই যে উনি আসবেন এবং আদালতে যাবেন,
যারা বাংলাদেশে আওয়ামী লীগ করতে চায়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করতে চায়, জনগণের পক্ষে রাজনীতি করতে চায়, তারা দুটি কারণে বাংলাদেশে ফিরে আসবেন। একটি হচ্ছে তার অস্তিত্বের প্রশ্নে, আর একটা হচ্ছে জনগণ এবং বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থা রেখেই নিশ্চিত জেল জুলুম হুলিয়াকে নির্যাতনকে মেনেই বাংলার মাটিতে ফিরে আসবেন। ফলে যে ঐক্যের ডাক উনি দিয়েছিলেন, সেই ঐক্যের সর্বশেষ ঘোষণাটি ওনার মাধ্যমে ঘোষিত হয়েছে এবং দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত নেতাকর্মী যেখানে যে অবস্থান করছে, দৃঢ়তার সাথে বাংলাদেশে ফিরে আসবার জন্যই সবাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ প্রস্তুতি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরের জনগণ, বাংলাদেশের অভ্যন্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। বিধায় উনি ডিসেম্বরে যে ঘোষণাটা দিয়েছেন, শুধু আসবেনই না, এ বিষয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দৃঢ়তার সাথে তারা দাবি করেছে, দীর্ঘদিনের পর্যালোচনা করে তাদের কাছে প্রতীয়মান হয়েছে, এদেশে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই সরকারে ফিরে আসবেন। এটা তাদের অভিপ্রায় না, শুধু এটা তাদের এই যে দীর্ঘদিনের যে সাংবাদিকতা এবং যে সমস্ত মাধ্যম তারা চর্চা করেছে, পরিসংখ্যান করেছে, সেই পরিসংখ্যানের ফল। ইতিমধ্যে 103 জন মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে 15 বছর 7 মাসে আমরা যে জঙ্গি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান ছিল, আজকে বাংলাদেশে গতকালকেও একটি মসজিদকে ভাড়া করে জঙ্গি, এই সরকারই বলছে এরা জঙ্গির ট্রেনিং নিয়ে আজকে এসেছিল। আইএসআই এর যে উদ্বোধন রাষ্ট্রে এখন পতাকা উড়াচ্ছে গত বিশ্বকাপকে সামনে নিয়ে, আজকে প্রমাণিত হয়ে গেছে 15 বছর 7 মাস বঙ্গবন্ধুর কন্যার যে সরকার আইএসআই এবং জঙ্গির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছিল, আজকে সেই ডলার খাওয়া মিডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ জনগণ বলতে বাধ্য হয়েছে এগুলো সত্য। আজকে বাংলাদেশে যে ধর্মীয় উন্মোদনার সৃষ্টি হয়েছে, শিশু থেকে শুরু করে শিশু কন্যা কেউ নিরাপদ নাই, ধর্ষিত বাংলাদেশ, আইনের শাসন নাই, বাড়ির ভিতরে যাই হত্যা করা হচ্ছে, আর ধর্ষণের ঘটনা, নারী কেলেঙ্কারি, এগুলো প্রতিনিয়ত ঘটনা আবার প্রমাণিত আপনাকে সত্য হিসেবে 15 বছর 7 মাসে বাংলাদেশের জনগণের কাছে প্রতিষ্ঠিত। এই সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে আজকে একজন কৃষক বলছে 800 টাকা করে বীজ কিনে 600 টাকায় উৎপাদিত ফসল যদি বিক্রি করি, তা কার্ড অমুকের বাপের, মানে হাদির ভাষায় বলেছে ঢুকিয়ে দাও, কার্ডের আমাদের প্রয়োজন নেই, ও সালাম মরুক। এই যে কিছু তিরস্কারমূলক ভাষা তারা ব্যবহার করছে, এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে আগেই ভালো ছিলাম। তার মানে আজকে বাংলাদেশের জনগণ সেই বঙ্গবন্ধু কন্যার শাস্তির প্রতি যে সেলফ সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস, ডিপ স্টেটের সন্ত্রাস এবং জঙ্গিবাদের সন্ত্রাসের কাছে যে পতন হয়েছিল, আজকে বাংলাদেশের আপামর জনগণ সেটা বুঝতে পেরেছে, আস্থা রেখেছে। এই রাখার কারণে এই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে উদ্ধার করার জন্য একমাত্র ত্রাণকর্তা হিসেবে ঘোষণা দিয়েছে বলেই উনি বাংলার মাটিতে ফিরে আসবে। জি বাংলাদেশের মানুষ প্রস্তুত। ইতিমধ্যে সরকার এবং ডিপ স্টেট এবং তার ডলার খাওয়া মিডিয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে আবল তাবল কথাবার্তা বলবার শুরু করেছে। এটাই প্রমাণ করে জনগণের ভিতর শেখ হাসিনার আস্থাটা এবং তার সম্পর্কটা কতটা গভীরে। জি ধন্যবাদ আপনাকে। জি 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 ভাই, আবারও আপনার শেষ বক্তব্য আমি শুনবো। আমি এর আগে আপার কাছ থেকে আরো একটু শুনি। আপা, আপা একটা শব্দ বলছিলেন যে একজন নারী প্রধানমন্ত্রী সর্বোচ্চ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে একজন নারী মনে হয় বিশ্বের কোথাও এত 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 সময় ধরে কোনো দেশ শাসন করেন নাই। তো একজন নারীকে ফাঁসি দিয়ে দিবে, এই বিশ্ব মানবাধিকার সংস্থা মুখিয়ে থাকবে না, এটা ভালো চোখে দেখবে না বা দেখার কথাও না। এই বিষয়টা আপনি বলছিলেন, এটা আসলে এই যে মানুষের হৃদয়ে বা মানবিক মানুষের হৃদয়ে বা মানবতাবোধ সম্পন্ন মানুষের হৃদয়ে এই বিষয় এই কথাটা কিন্তু খুবই দাগ কাটবে, মানে মানুষের যে অনুভূতিতে একটু আঘাত হানবে। এটা আমরা বিশ্বাস করি। নারী হচ্ছে মায়ের জাতি, আর মায়ের মতোই এই দেশটাকে উনি আগলে রেখেছিলেন এবং গত যে 15-16 বছর যে একটা সুশাসন ইনি দিয়েছিলেন। যদিও উনাকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে উনি গণতন্ত্রকে হত্যা করেছেন, কিন্তু আমাদের দেশের যে গণতান্ত্রিক চর্চা, এই চর্চার উপর ভিত্তি করে উনার যে একটা
শাসন ব্যবস্থা ইনি চালু করেছিলেন, এটা কতটুকু যৌক্তিক ছিল এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে নারীকে ফাঁসি দিলে বিশ্ব ভালো চোখে দেখবে না, এই বিষয়ে আরো একটু সুস্পষ্ট ব্যাখ্যা আমাদেরকে দিবেন। জি জি, ধন্যবাদ। আমি একটু বলি, দেখেন, দেশের যখন নেতৃত্ব শূন্য হয়ে যায়, তখন কিন্তু আইনের শাসন থাকে না, মানবাধিকার থাকে না, যত্রতত্র যে মানবাধিকার লঙ্ঘন হয়, দেশের মানুষের নিরাপত্তা থাকে না, নেতৃত্ব থাকে না, তখন কিন্তু সেই দেশের সকল জনগণই কিন্তু নেতৃত্ব হয়ে ওঠে। তারা নিজেরাই কিন্তু, সব জনগণ কিন্তু নেতৃত্ব হয়ে ওঠে। আজকে কিন্তু আমাদের নেতৃত্বে এমনভাবে হয়েছে, একজন শেখ হাসিনার অভাবে মানুষ তিল তিল করে উপলব্ধি করতে পারছেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য কি ছিলেন। যে মানুষ লিবিয়াকে দেখছেন, সিরিয়া দেখতেছেন, যে সরি, যে মানুষ আমাদের যে মিয়ানমারকে দেখতেছে, একজন বঙ্গবন্ধু এবং একজন শেখ হাসিনার মতো নেতৃত্ব না থাকার কারণে কিভাবে নেতৃত্ব শূন্য হয়ে যেতে পারে। এই যে আপনি যেটা বললেন, বিশ্বের শুধু মহিলা হিসেবে না, তিনি বিশ্বের লৌহ মানবিক, এবং তিনি ছিলেন বঙ্গবন্ধুর একেবারে যোগ্য উত্তরসূরি। তিনি কখনোই, সবসময় বলেছেন, কারোর সাথে বরিতানো, সকলের সাথে সুসম্পর্ক, তিনি এই নীতিতেই চলেছেন। তিনি নারী ক্ষমতায়নে, যে দেশের বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ এলাকা, মৌলবাদীর এলাকায়, তিনি নারী ক্ষমতায়নকে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছেন। তার সময় নারীরা একেবারে, এখন মানে যে ডিসি এসপিরা ছিলেন, আপনি জানেন, একজন এসপি কেও তারা ইয়া করেছেন, নারী এসপি কেও তারা অবসরে পাঠিয়েছেন। তো তিনি সবকিছু তৈরি করেছেন, যাকে বলা যায় নারী ক্ষমতায়নের বলিষ্ঠ কণ্ঠস্বর। তারপর দ্বিতীয়ত আমি বলি আপনাকে, দেখেন, তারেক রহমানের তো মামলা ছিল, হ্যাঁ, তিনিও তো কিন্তু দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন। তিনি তো এইভাবে কোনোদিন বলতে পারে নাই, এই যে আমি আসব, আমার জন্য মঞ্চ তৈরি করেন, আমার জন্য জেলখানা তৈরি করেন, আমি কোথায় থাকবো সেটা তৈরি করেন, হ্যাঁ, এগুলো বলতে পারে নাই। কিন্তু রক্তে কথা বলে। বঙ্গবন্ধু কন্যা যে আমরা যদি চিন্তা করি, তাহলে সেটা হলো একেবারে বঙ্গবন্ধুর উত্তরসূরি, এবং মহান আল্লাহ রাব্বুল আমিন এমন কিছু মানুষকে নেতৃত্ব দান করেন, যারা নেতৃত্বকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারবে। আপনি দেখেন, এই জুলাইয়ের, আমরা তো কিছুই বলতে পারি না, আমরা বললে তো সেগুলো আমরা, আপনি দেখেন, কোন আজকে যে নেত্রী আসার সংবাদটা প্রচার হওয়ার সাথে সাথে, যে সরকার তাদের মিডিয়া ডেকে সাংবাদিক সম্মেলন করে শেখ হাসিনার বক্তব্যকে নিষিদ্ধ করা হয়েছে। তো এখন আপনি দেখেন, এই জঙ্গির মধ্যে তাদের একজন মহিলা সাংসদ, আমি তাকে খুব শ্রদ্ধার সাথে কথাগুলো বলতেছি, নীলুফার ইয়াসমিন, তিনি এবারে মহিলা সাংসদ হয়েছেন, আরো গতবারও ছিলেন। তিনি এত সুন্দরভাবে কথাটা বলেছেন, এই যে প্রত্যেকটি মানুষের হৃদয়ে দাগ কেটেছেন। তিনি বলেছেন, জুলাই কেমন করে হয়েছেন সেটা আসলে আমরাও জানি না। আমার পাশে একজন লোক মারা গেছেন, কোনো আওয়াজ ছাড়া, কোনো সাউন্ড হয়নি, সে মারা গেছেন, পাশের লোকজন জানে না। তার তিনি বলেছেন যে আর্মি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে কোনোদিন এটা সফলতা পেত না। এই যে আর্মির সাথে তারা কি মেটিকুলাস ডিজাইন করেছেন, সেটা তাদের অবগত আছেন। তো এখন আপনারা দেখেন, এই যে আজকে এই দেশটা কত আমরা নিম্নমানের হয়ে গেছেন। আমেরিকা, আপনারা জানেন, আমাদের স্বাধীনতার সময় সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন আমাদের, যখন একেবারে স্বাধীনতার কাছাকাছি সময়ে। সে আমেরিকার আজকের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে কোথায়? আমাদের ওই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। তাহলে এখন সামনে যদি এসে পাকিস্তান যদি বলে, এই তো এই সংসদ, ওরা যখন বললো আমরা আমেরিকার ব্লু ফ্যান, এটা সংসদ ভবনের নকশাটা তৈরি করেছিলেন, তো পাকিস্তান এসে যদি বলে, আমরা তো দীর্ঘদিন ছিলাম এখানে, আইয়ুব খান এটা তৈরি করেছে, আর যদি ব্রিটিশরা এসে বলে
আমরা তো 2000 বছরের অধিক সময় দেশকে শাসন করেছি, তাহলে আমরা কি দোষ করলাম? আমরা তো আমাদের স্বাধীনতা দিবসও তো ওখানে পালন করতে পারি। আচ্ছা, আপনি একটু দেখেন এইভাবে তারা যেভাবে বললো, জামাত বললো আমেরিকা আমাদের পরীক্ষিত মানে বন্ধু, তারা কিভাবে আমেরিকাকে পরীক্ষিত বন্ধু বলতে পারলো? তো এখন সেখান থেকে আমরা এখন আমাদের একেবারে বুঝতে বাকি নেই, যদি আওয়ামী লীগের সময়ে যদি এই যে স্বাধীনতা, ভারতের স্বাধীনতা যদি সেখানে পালন করা হতো, তাহলে কি কি পরিমাণ যে মানে ভাইরাল হতো যে আওয়ামী লীগের দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি করে আমাদের তো শেখ হাসিনা সব দেশ বিক্রি করে ফেলছেন, অথচ তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে একটা চুক্তিও বাতিল করতে পারেনি, আপনারা দেখেছেন। তো এখন আপনি যে শেখ হাসিনা, শুধু যে শেখ হাসিনাকে আমরা একজন প্রধানমন্ত্রী যদি বলি তাহলে এটা ভুল হবে। আপনি দেখেন দীর্ঘ ৪৫ বছর তিনি একটি দলকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছেন একেবারে সুন্দর একটি ভালো দল হিসাবে। আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগকে একেবারে প্রতিশোধ হিসাবে, প্রতিশোধের নেশা এবং এই যে ভোলে প্রতিশোধ নেওয়ার জন্য বলতে পারবে আওয়ামী লীগ সন্ত্রাসী দল। আজকের দিন পর্যন্ত মানবিক দল হলেন আওয়ামী লীগ। আজকে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হচ্ছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, ছাত্রলীগের, যুবলীগের, মহিলা লীগের একেবারে সমস্ত আওয়ামী লীগের লোকজনগুলো ঝাঁপিয়ে পড়ছেন এই যে বন্যার্ত মানুষের সাহায্য করতে। কিন্তু আপনারা দেখেন তাদের কাছে মানবিকতাটাও কিন্তু নেই, তারা এই আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু ত্রাণ দেওয়াতেও বাধা দিচ্ছেন, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ত্রাণও দিতে দিচ্ছেন না, তাহলে তারা কোন মানবিকতাতে বিশ্বাস করেন? আর শেখ হাসিনা হলেন একজন মানবিকতা না, তিনি বিশ্বের একেবারে প্রত্যেকটি বিশ্বের কাছে তিনি একেবারে জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল মধ্যমায়ের দেশ হিসেবে তৈরি করেছেন এবং 18 কোটি মানুষকে তিনি দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিএনপি, জামাত, মৌলবাদী থেকে শুরু করে সবাইকে মানুষ হিসেবে তিনি নিরাপদে রেখেছেন। আবার যে আপা আমরা শুনছিলাম আপনার কথা। আমি মুতাসিম ভাই, আমি আপনাকে একটু বলি, যেহেতু আপনি দেশে আছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি বা আপনি প্রতিনিয়ত আমি দেখছি যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আপনি যান, বিভিন্ন নেতাকর্মীদের কথা শুনেন। এই যে শেখ হাসিনা আসবেন, সবাই তো বলে যে শেখ হাসিনা দেশে আসলে একটা প্রস্তুতির বিষয় আছে, বা যেভাবে সরকারের একটা দায়িত্ব আছে অনুরূপ বিশ্ব পলিটিক্সেরও একটা দায়িত্ব আছে, যে শেখ হাসিনা কিভাবে আসবেন, কিভাবে প্রত্যাবর্তন করবেন, কিভাবে না করবেন, এটা একটা ওপেন সিক্রেট বিষয়। আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে কেমন প্রস্তুতি আছে বলে আপনি মনে করেন, যে উনাকে বরণ করে নেওয়ার বা উনাকে নিরাপদে রাখার বা উনাকে নিয়ে আবার ভবিষ্যতে স্বাভাবিক রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে যাওয়ার কিরকম প্রস্তুতি আছে সেটাও বলবেন। একই সাথে যদি কোনো প্রস্তুতি না থাকে তাহলে প্রস্তুতিটা কি হওয়া উচিত, এই বিষয়ে সংক্ষেপে বলবেন। আমরা আপনার কথা শুনে শেষ করবো আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। আমি এই দেখেন 11 জুলাই RTV মানে একজন ফিরে আসছে জুলাই মাসে, মরে যাওয়া ব্যক্তি। আমি রেকর্ডেড আপনার একটা কথা বলি, আর 3 দিন ধরে চুলা জ্বলে না বাঁশখালীর জনগণের। আপা বলছে না যে কেউ যায় না, এটা আমার নিউজ না, এটা যিনি বলছেন উনি আবু হেনা মোস্তফা কামাল, অনলাইন অ্যাক্টিভিস্ট, ডকুমেন্টারি বলেছেন। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। সর্বপ্রথম হচ্ছে, যে সরকার কি আজকে প্রতিষ্ঠিত, তারা কত বছর নির্বাসনে আত্মগোপন করে সুখী জীবন যাপন করে আদালতের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্র, ডিপ স্টেটের ডলারের বিনিময়ে রাষ্ট্রকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে তারা আজকে দেশে ফিরেছে। আপনি জানেন তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় তার মামলা প্রত্যাহার করে ক্লিন চিট দিয়েছে। আর অন্যান্য গুলো আপনি জানেন, এটা প্রতিষ্ঠিত বিষয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা উনি কি একটি বিপ্লব সম্পূর্ণ করে গণ অভ্যুত্থান করে বাংলাদেশে আসতেছেন? বাংলাদেশের মানুষের জীবনে বিপন্ন হয়
ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রকে যে অবস্থায় উনি নিয়েছেন, সেই অবস্থা থেকে উনার কারণে, উনার দলীয় নেতা কর্মীদের কারণে ন্যূনতম ক্ষতিও সেটা উনি চান না বলেই জীবনকে বাজি রেখে, নেতা কর্মীদের জীবনকে বিপন্ন অবস্থায় বাজি রেখে, জনগণের প্রতি আস্থা রেখে জেল জুলুম হলিয়া এবং জীবনের যে ফাঁসির আদেশকে নিয়ে দেশে আসছে। পার্থক্যটা কোথায়? জনগণের সুবিধার জন্যে, জনগণের জন্যে, জনগণের জানমালের নিরাপত্তাকে বিধান করবার জন্য উনি নিজের দলীয় শীর্ষ নেতা এবং নিজের জীবনকে উৎসর্গ করেছে বাংলাদেশের জনগণের কাছে। উনি তাদের কাছে ন্যায় বিচার চেয়েছে। উনাকে বলা হয়েছে যে তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার বিষয়ে বা যে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে আপনি ভুল স্বীকার করেন কিনা। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, ভুল বিষয়টি জনগণ আমি দেশে ফেরার পরে যদি বলে, আমাকে আস্থা না রাখে, আমাকে নিরাপত্তা না দেয়, তাহলে আমি বুঝলাম যে আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, তখন জনগণের সামনে দাঁড়িয়ে আমি ভুল স্বীকার করবো। এটা জনগণের কাছে উনি বিচার দাবি করেছেন। এইবার আপনি আসেন, ঐতিহাসিক প্রত্যাবর্তন কি শুধু শেখ হাসিনা বাংলার মাটিতে করছে? আপনি বিশ্বের শ্রেষ্ঠ একজন শাসকের কথা বলা হয় নেপোলিয়ান। সেই নেপোলিয়ান লুই ফ্রান্সে পরাজিত হয়েছিলেন 1814 সালে। উনি সেখানে ফিরে আসেননি। প্রত্যাবর্তন কি? তার মানে যারা জনগণের প্রতি এবং নিজস্ব দর্শনের প্রতি আস্থা রাখে, আত্মমর্যাদার প্রতি, তারা ফিরে আসে। আপনি দ্বিতীয় ফার্দিনান্দো 1808 সালে তাকে দেশ ছাড়তে হয়েছিল, উনি ফিরে আসেন নাই 1813 সালে। জোয়েন পেরন আর্জেন্টিনায় 1955 সালে দেশ ছেড়েছিলেন, 1973 সালে উনি রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন। জুলিয়াস নায়েরে তানজানিয়ার 1964 সালে উনি রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিলেন, 1985 সালে উনি ক্ষমতা নিয়ে দেশে ফিরেছিলেন। তারপরে ডেভিড কোলাজ, উনি জর্জরিয়ার 1981 সালে উনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছিল, উৎখাত করা হয়েছিল। পুনরায় উনি 1982 সালে সরকার হিসেবে ফিরিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু জাতির জনককে 1971 সালে 26 কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানি গোষ্ঠী। 1972 সালে বিজয়ীর মুকুটে 10ই জানুয়ারি বাংলার মাটিতে ফিরে এসেছিলেন। বিধায় এটা নতুন কিছু বিষয় না। তবে আমি এ বিষয়ে সুস্পষ্টভাবে গতকালকে একটি বক্তব্য দিয়েছি। বাংলাদেশের যে অবস্থা, 23শে জুনের প্রেক্ষাপটে এই সরকার সামরিক বাহিনী এবং যৌথ বাহিনী সহ শুধুমাত্র আমরা কেক কাটবো, শুভ বিজয়, শুভ জন্মদিন বলবারকে ভয় পেয়েছে। সেই সরকার বঙ্গবন্ধু কন্যাকে অবশ্যই নিরাপদে নিষ্কণ্টক ভাবে বাংলার মাটিতে আসতে দেবে না। সেই ক্ষেত্রে আমি বলেছি বিকল্প হতে পারে দুটো জিনিস। সিভিল ওয়ারের দিক তারা ঠেলে দিতে পারে, দ্বিতীয়ত সেনা শাসন জারি হতে পারে, তৃতীয়ত জরুরি অবস্থা জারি হতে পারে। আমি মনে করি বাংলাদেশের এই 100 বছরের প্রায় রাজনৈতিক দল, সেই 49 সাল থেকে এ পর্যন্ত যার অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজনৈতিক দল, এই বিষয়গুলো তারা কগনিজেন্সিতে ইতিমধ্যে নিয়েছে বলেই তারা ঘোষণা দিয়েছে 1981 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু কন্যাকে যতটুকু নিরাপত্তা দেওয়া হয়েছিল, তার চেয়েও শতগুণ নিরাপত্তা বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যাকে দেওয়া হবে বলেই ইতিমধ্যে বাংলাদেশের সমগ্র শহর এবং জেলায় সাংগঠনিক কাঠামো জোরদার করা হচ্ছে। যারা মাঠে ময়দানে কাজ করছে তাদের উপর দায়িত্ব অর্পণ করা হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে নিরাপদে বা হেমিওলার বাসিওয়ালার মতো যেন প্রত্যেকটি ইউনিট দায়িত্ব পালন করতে পারে, সে প্রস্তুতি গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইতিমধ্যে থানা লুণ্ঠিত অস্ত্র, আইএস এবং জঙ্গিদের ট্রেনিং যেহেতু গতকালকেও ধরা পড়েছে, সরকার নিজে স্বীকার করছে। সেই অবস্থায় করণীয়টা কি? জনগণের বিস্ফোরণ, 70 থেকে 75 ভাগ জনগণের ঐক্যবদ্ধ বিস্ফোরণের মুখে এই জঙ্গিবাদ টিকে থাকতে পারবে না। বঙ্গবন্ধু কন্যাকে 81 সালেও হত্যার পরিকল্পনা এয়ারপোর্টে করা হয়েছিল। আপনি জানেন সেদিন একজন আনসারও নিয়োগ দেওয়া হয়নি, 10 লক্ষ লোক
তাকে এয়ারপোর্ট থেকে মানিক মিয়া এভিনিউ থেকে নিরাপদে 32 নম্বরে নিয়ে গিয়েছিল। এদিন হয়তো যদি উনি বেনাপোল থেকে ঢাকায় আসেন ল্যান্ড রুটে, সেদিনও বাংলাদেশের লক্ষ কোটি জনতা না, বলা হচ্ছে কোটি কোটি জনতা তার নিরাপদের বর্মন তৈরি করবে। কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে 24 মাসে এই সরকার 71-এর হায়নার প্রতিনিধি। গত দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন 71-এর পরাজিত প্রেতাত্মা পাকিস্তানিরা বাংলার মাটিতে দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় অঙ্গনে একজন ছাত্রকে গাড়ি দিয়ে ঠেলতে ঠেলতে হত্যার প্রচেষ্টা, তার গায়ে হাত তুলেছে। ইতিমধ্যে আপামর জনগণ তার প্রতিবাদে ফুঁসে উঠেছে একটি ঘটনা নিয়ে। স্বাধীন সার্বভৌম সংসদে আমেরিকার জাতীয় পতাকা উড়ানো হয়েছে। বাংলাদেশ আজকে বিপন্ন। সেই বিপন্ন বাংলাদেশকে রক্ষা করার জন্য যখন বঙ্গবন্ধু কন্যা আসে, তখন আমরা বাংলাদেশের জনগণ প্রস্তুত। রক্তের বহর বয়ে যাবে তাদের নিজের রক্ত দিয়ে, বুকের রক্ত দিয়ে, সন্তানের রক্ত দিয়ে তারা বঙ্গবন্ধু কন্যার জন্য এই মাঠ প্রস্তুত করবে এমন ভাবে যে উনাকে কোনো শক্তি নেই তাকে ফাঁসির মঞ্চে নিতে পারে। হয়তো এই সরকারও জি, পালিয়ে যেতে পারে থ্যাংক নিরাপদে, কারণ ইতিমধ্যে দেখেছেন সেনা প্রধান শোনা যাচ্ছে তার পরিবারকে ডিসেন্ট্রালাইজ করে বাংলাদেশ থেকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে। বিষয়টি একটি সিমটম রাখে ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মুহতাসিম বিল্লাহ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লেখক, কবি, প্রাবন্ধিক শাহিদা জাহান আপাকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম যে বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরবেন। আমরাও চাই দেশের এই ক্রান্তিকালে শেখ হাসিনার মতো একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, একজন দেশপ্রেমিক, একটা রাজনৈতিক পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান এবং জাতির জনকের কন্যা হিসেবে উনার একটা দায় এবং দায়িত্ব আছে এই দেশের জন্য। এই দেশকে আহ, ছেড়ে উনি যাননি। এই দেশ থেকে উনাকে উনাকে প্রাণ বাঁচানোর জন্য উনাকে নিরাপদে একটা স্থানে স্থানান্তরিত করা হয়েছিল। আবারও তিনি যেন নিরাপদে এই দেশের মাটিতে আসেন, এই দেশের মানুষকে এবং এই দেশকে এই ক্লান্তি লগ্ন থেকে উদ্ধার করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের সকলের সুন্দর প্রত্যাশার জয় হোক। ভালো থাকবেন সবাই।